2024 সালের অসাধারণ থ্রিলার ফিল্ম শয়তান। এতে অভিনয় করেন অজয় দেবগন এবং আর মাধবন। এর আইএমডিবি রেটিং 7.6। শয়তান ভার্স এর রিমেক। ভয়ঙ্কর কালো জাদু কীভাবে একটি পরিবারকে এলোমেলো করে দিতে পারে তা দেখানো হয়েছে এই সিনেমায়। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একজন লোক একটা মরা ইঁদুর তুলছে, এরপর সে ইঁদুরটি নিয়ে চলে যায়। পরের দৃশ্যে সিনেমার প্রধান ক্যারেক্টার অজয় দেবগন অর্থাৎ কবিরকে দেখা যায় সে এবং তার ছেলে ধ্রুব গাড়িতে বসে আছে এবং অপেক্ষা করছে তার মেয়ে জাহ্নবীর জন্যে। কবির দেখে জাহ্নবী একটি ছেলের বাইকে উঠতে যাচ্ছে। তখন কবির হর্ন বাজায় এবং জাহ্নবী দ্রুত গাড়িতে এসে বসে। জাহ্নবী তার বাবাকে বলে উইকেন্ডে সে ফ্রেন্ডসদের সাথে লাদাখ যেতে চায়। কবির বুঝতে পারে জাহ্নবী তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যেতে চাইছে, তাই সে তার মেয়েকে লাদাখ যেতে অনুমতি দেয় না। তারা বাড়িতে ফিরলে আমরা কবিরের স্ত্রী জ্যোতিকে দেখি। কবির প্ল্যান করে উইকেন্ডে তারা সবাই মিলে তাদের ফার্ম হাউসে বেড়াতে যাবে। এটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়। এর পরের দৃশ্যে দেখা যায় তারা ফার্ম হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। অনেক দূর আসার পর ধ্রুবের ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয়। কবির হাইওয়ের পাশে একটি খাবার হোটেলের সামনে তাদের গাড়ি থামায়। ওয়াশরুম থেকে ফিরে সবাই হালকা নাস্তা করতে থাকে। জ্যোতি সেই সময় চা খেতে চায়। সেই হোটেলে টোকেন সিস্টেম ছিল। চা অর্ডারের জন্য 20 টাকার প্রয়োজন ছিল, কিন্তু কবিরের কাছে 20 টাকা ভাঙতি না থাকায় সেখানে অন্য একজন ক্যারেক্টার বলরাজের আগমন ঘটে। সে 20 টাকা দিয়ে দেয় এবং 3 কাপ চা টেবিলে এনে রাখে এবং তাদের চা খেতে বলে। একজন অচেনা ভদ্রলোক তাদের জন্য চা এনেছে, এটা দেখে কবিরের খুব ভালো লাগে। কবির ভদ্রতাবশত বলরাজকে তাদের সাথে নাস্তা করতে অফার করে এবং এটিই ছিল কবিরের সবথেকে মারাত্মক ভুল। বলরাজ টেবিলে বসার পর কবিরের ফোনে কল আসলে সে সেখান থেকে উঠে যায় এবং অন্যদিকে জ্যোতিও নিজের ফোনে ব্যস্ত হয়ে পড়ে। বলরাজ খেয়াল করে জাহ্নবী তৈলাক্ত পরোটা খেতে ইতস্তত করছিল। সে তখন জাহ্নবীকে বলে, তুমি আমার লাড্ডু খেয়ে নাও, আমি তোমার পরোটা খাচ্ছি। লাড্ডু খাওয়ার কয়েক সেকেন্ড পর আমরা জাহ্নবীর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি। বলরাজ জাহ্নবীকে যা খেতে বলছিল সে সেটাই চেটেপুটে খেয়ে নিচ্ছিল। এসব কিছুই কবির এবং জ্যোতি লক্ষ্য করেনি, কারণ তারা তাদের ফোনে ব্যস্ত ছিল। খাবার দাবার শেষে কবির গাড়ি নিয়ে চলে যাবার সময় বলরাজ জাহ্নবীর কাছে আসে এবং গাড়ির জানালা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট দেয় এবং বলে গাড়িতে এটা খেয়ে নিতে। পরের দৃশ্যে আমরা দেখি জাহ্নবী বলরাজের কথা মতো বিস্কুট খেয়ে নিচ্ছে। বোঝা যায় জাহ্নবী বলরাজের কন্ট্রোলে চলে গেছে এবং তার কথা মতো সব করছে। ফার্ম হাউসে এসে সুইমিং পুলে কবিরের পরিবার এনজয় করতে থাকে। জ্যোতির ফোন পানিতে ভিজে যাওয়ায় সে সেটি একটি চালের পটে রাখতে ঘরে আসে। বারান্দায় এসে সে দেখতে পায় গেটের সামনে বলরাজ দাঁড়িয়ে আছে। এটা দেখে ভীষণ চমকে যায় সে। তৎক্ষণাৎ কবিরকে এসে বলে সেই রেস্টুরেন্টের লোকটি এখানে কি করছে। কবির যখন নিচে আসে তখন দেখে বলরাজ বাড়ির সোফায় বসে আছে। তখন জাহ্নবী বলে, আমি আঙ্কেলকে বাসায় নিয়ে এসেছি। বলরাজ কবিরকে বলে, আমি এখানে ঘুরতে এসেছি, কিন্তু আমার ফোনে চার্জ না থাকায় আমার মেয়েকে কল দিতে পারছি না। আপনি একটি চার্জার দিন, আমি 15 মিনিট চার্জ করেই চলে যাব। কবির বলরাজকে চার্জার দিয়ে উপরে চলে যায়। এদিকে জাহ্নবী বলরাজের সাথে সোফায় বসেছিল। সে জাহ্নবীকে অনেকগুলো ব্যক্তিগত প্রশ্ন করে। জাহ্নবী সবগুলো প্রশ্নের উত্তর হাসি মুখে দিচ্ছিল। মনে হচ্ছিল যেন সে বলরাজের হাতের পুতুল। সে যা বলছে জাহ্নবী ঠিক তাই করছে। বলরাজ যেন তাকে নিয়ে খেলছে। হঠাৎ ধ্রুব জাহ্নবীর কাছে এসে তাকে ডাকে বাইরে খেলতে যাওয়ার জন্য। তখন বলরাজ ধ্রুবকে বলে, তোমার আপুর সাথে আমি কথা বলছি, ও এখন যাবে না। কিন্তু ধ্রুব জাহ্নবীকে ডাকতেই থাকে। বলরাজ ধ্রুবের উপর রেগে জাহ্নবীকে বলে, যাও, তোমার ভাইকে বাইরে নিয়ে এমন খেলা খেলবে যাতে সে জীবনেও খেলার নাম না করে। জাহ্নবী ধ্রুবকে বাইরে নিয়ে জোরে জোরে দোলনায় দোলাতে থাকে এবং ভয় পেয়ে ধ্রুব কান্না করতে থাকে। কান্না শুনে জ্যোতি এবং কবির দৌড়ে এসে দোলনা থামিয়ে ধ্রুবকে নামিয়ে নেয়। ধ্রুব শুয়ে পড়ে এবং বেহুশ হয়ে পড়ে। কবির বুঝতে পারছিল না তার মেয়ে জাহ্নবী এরকম কেন করছে। এরপর তারা লক্ষ্য করে বলরাজ যা বলছে জাহ্নবী ঠিক তাই করছে। এটা দেখে কবির ক্ষিপ্ত হয়ে বলরাজকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখন বলরাজ জাহ্নবীকে বলে, জাহ্নবী তোমার বাবাকে থামাও। সাথে সাথে জাহ্নবী তার বাবাকে ধাক্কা দিয়ে বলরাজকে ছিনিয়ে নেয়
এবং বলে বলরাজ আজ এখানেই থাকবে। এটা শুনে কবির ও জ্যোতি অবাক হয়ে যায়। হতভম্ব কবির বলরাজকে জিজ্ঞেস করে কে সে আর তাদের মেয়ের সাথে সে কি করেছে। তখন বলরাজ বলে আমি কালো জাদু দিয়ে বশীকরণ করেছি জাহ্নবীকে। এখন আমার কথা ছাড়া ও অন্য কারো কথা শুনবে না। এটা প্রমাণ করার জন্য বলরাজ জাহ্নবীকে উঠবস করতে বলে যতক্ষণ পর্যন্ত সে থামতে না বলবে। এরপর বলরাজ জাহ্নবীকে চা পাতা খেতে বলে। বলার সাথে সাথে জাহ্নবী চা পাতা খাওয়া শুরু করে। তারপর বলরাজ তার বাবা কবিরকে থাপ্পড় মারতে বলে। বলার পরেই জাহ্নবী তার বাবা কবিরকে থাপ্পড় দেয়। বলরাজ তারপর জাহ্নবীকে অর্ডার করে বাড়ির সকল মোবাইল ফোন ভেঙে ফেলতে এবং সব ধরনের সংযোগ কেটে ফেলতে। জাহ্নবী বলরাজের অর্ডার মতো সব কিছু করে। কবির বলরাজকে জিজ্ঞেস করে কেন সে তার মেয়ের সাথে এমন করছে, সে কি চায় তাদের থেকে। তখন বলরাজ বলে আমি জাহ্নবীকে চিরদিনের মতো আমার সাথে নিয়ে যেতে চাই। ওকে আমার প্রয়োজন। ওকে আমি শয়তানের পায়ে বিসর্জন দিয়ে কালো জাদুর শক্তি অর্জন করব। এখন আপনারা আমাকে অনুমতি দিন, আমি ওকে নিয়ে যেতে চাই। তারপর আপনারা ধ্রুবকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। কবির এই কথা শুনে বলরাজের উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং বলরাজকে মারতে থাকে। তখন বলরাজ জাহ্নবীকে অর্ডার দেয় তার ভাইকে উপর থেকে এনে মাথা ফাটিয়ে দিতে। সাথে সাথে জাহ্নবী তার ভাইকে এনে সিঁড়িতে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। এই আঘাতে ধ্রুবের মাথা থেকে রক্ত ঝরতে থাকে। বলরাজ বলে আপনারা যদি জাহ্নবীকে নিয়ে যেতে অনুমতি না দেন তাহলে জাহ্নবী একে একে সবাইকে হত্যা করবে। কবির বলরাজকে আবার জিজ্ঞাসা করে সে কেন তার মেয়ের সাথে এরকম করছে। তখন বলরাজ জবাব দেয় সে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। আজকে রাত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে রাতে যদি জাহ্নবীকে নিয়ে শয়তানের পায়ে অর্পণ করতে পারি তাহলে আমি মানুষের পৃথিবীর ঈশ্বরে পরিণত হব। বলরাজ আরও বলে আপনারা দুজন এখন উপরে যান এবং জাহ্নবীকে নিয়ে সিদ্ধান্ত নিন। কবির ও জ্যোতি উপরে ধ্রুবের কাছে চলে যায়। এদিকে বলরাজ সোফায় শুয়ে পড়ে এবং জাহ্নবীকে হুকুম করে এখানে কেউ আসলে যাতে ছুরি দিয়ে তাকে হত্যা করে। কিছুক্ষণ পর যখন বলরাজ ঘুমে অচেতন ছিল তখন জ্যোতি নিচে নেমে এসে জাহ্নবীকে বলে তার সাথে উপরে চলতে। ওই সময় বলরাজের ঘুম ভেঙে যায় এবং বলরাজ জাহ্নবীকে বলে আমি 1 থেকে 10 পর্যন্ত গুনব। এর মধ্যে তোমার মা উপরে না গেলে তুমি নিজ হাতে তাকে হত্যা করবে। বলরাজ গুনতে শুরু করলে জাহ্নবী ছুরি নিয়ে প্রস্তুত হয় তার মাকে হত্যা করতে। এই দৃশ্য দেখে তার মা অশ্রুসিক্ত নয়নে উপরে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় কবির ধ্রুব থেকে একটি রেকর্ডিং ডিভাইস নেয় এবং সেটি অন করে পকেটে রেখে নিচে নামে। কবির কেন রেকর্ডিং ডিভাইসটি পকেটে রাখলো এটি আমরা পরে জানতে পারবো। নিচে নেমেই কবির এবং জ্যোতি বলরাজের উপর হামলা করে। বলরাজ কবিরের সাথে না পেরে সে জাহ্নবীকে অর্ডার দেয় জোরে জোরে হাসতে। জাহ্নবী উচ্চস্বরে হাসতে শুরু করলে বলরাজ কবিরকে বলে আমাকে যদি মেরে ফেলো তাহলে জাহ্নবী হাসতে হাসতে মারা যাবে, কারণ আমি অর্ডার না দিলে জাহ্নবী হাসি থামাবে না। এটা শুনে কবির বলরাজকে ছেড়ে দেয়। কবির যেহেতু বলরাজকে হত্যা করতে চেয়েছিল এজন্য রেগে বলরাজ হুকুম দেয় জাহ্নবীকে যাতে সে ধ্রুবকে হত্যা করে। জাহ্নবী দৌড়ে উপরে উঠে ধ্রুবকে খুঁজতে শুরু করে, কিন্তু ধ্রুব আগেই তার বোনের ভয়ে লুকিয়ে পড়ে। তখন জাহ্নবী এক রুমে তার বাবা মাকে বন্দি করে ধ্রুবকে খুঁজতে শুরু করে। ছাদে এসে জাহ্নবী ধ্রুবকে পেয়ে যায়। এদিকে কবির পেছন থেকে এসে ধ্রুবকে ফেলে দেয়া থেকে বাঁচাতে চায়। তখন জাহ্নবী কবিরের হাতে ছুরি ঢুকিয়ে দেয় এবং ধ্রুবকে উপর থেকে নিচে ফেলে দেয়। কবির এবং জ্যোতি নিচে এসে দেখে ধ্রুব নিস্তেজ হয়ে পড়ে আছে। তারা মনে করে ধ্রুব মারা গেছে। তখনই হঠাৎ করে ধ্রুব কাশি দিয়ে উঠে বলরাজ বাইরে এসে জাহ্নবীকে চিরদিনের জন্য নিয়ে যেতে চায় এবং তার জন্য কবির এবং জ্যোতির কাছে অনুমতি চায়। কবির ও জ্যোতি জাহ্নবীর এসব কর্মকাণ্ড দেখে হতাশ হয়ে পড়ে এবং বলরাজকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। বলরাজ জাহ্নবীকে নিয়ে যাওয়ার পর জ্যোতি গাড়ি করে ধ্রুবকে হাসপাতালে নিয়ে যায় এবং কবির জাহ্নবীকে বাঁচাতে বেরিয়ে পড়ে। কবির ওয়াচম্যানের মোবাইল হাতে নিয়ে দেখে বলরাজের যাওয়ার লোকেশন বের করে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বলরাজ এবং জ্যোতি যখন মারামারিতে লিপ্ত ছিল তখন কবির চার্জে থাকা মোবাইলটি নিয়ে সেখান থেকে লাইভ লোকেশন ওয়াচম্যানের মোবাইলে সেন্ড করে দেয় এবং কবির ওয়াচম্যানের বাইক দিয়ে ওই লোকেশন ট্র্যাক করে সামনে আগাতে থাকে। বলরাজ জাহ্নবীকে নিয়ে জঙ্গলের ভিতরে একটি বাড়িতে নিয়ে আসে, যে বাড়িটি ছিল কালো জাদুর কেন্দ্রস্থল। সেখানে দেখা যায় জাহ্নবীর মতো আরও অনেক মেয়ে। বলরাজ একটি আগুনের কূপ তৈরি করে সেখানে কিছু রিচুয়াল করছিল। সে সব মেয়েকে উদ্দেশ্য করে বলে আমি পূজা শেষ করা মাত্র তোমরা সবাই আগুনে ঝাঁপ দেবে, তাহলেই তোমরা চিরমুক্তি পাবে। অর্ডার শুনে সব মেয়ে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়। এদিকে জাহ্নবীকে বাঁচাতে কবির বলরাজের লোকেশনের দিকে আসতে থাকে।
কবির যখন বলরাজের আস্তানার কাছে আসে তখন বলরাজের শিষ্যরা কবিরের উপর হামলা করে এবং কবিরকে বলরাজের কাছে নিয়ে আসে। বলরাজ কবিরকে দেখে বলে, তুমি চাইলেও তোমার মেয়েকে তোমার কাছে নিয়ে যেতে পারবে না। তুমি যদি আমাকে মারো তখন এখানকার সব মেয়ে তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। এরপর বলরাজ কবিরকে তার পায়ের কাছে রেখে পূজা শুরু করে। বলরাজ যখন পূজা শেষ করতে যাবে তখন আচমকা কবির একটি আগুনের লাকড়ি নিয়ে বলরাজের পায়ে আঘাত করে। যন্ত্রণায় বলরাজ চিৎকার দিয়ে তৎক্ষণাৎ কবির তার হাতে বিঁধে থাকা ছোরাটি দিয়ে বলরাজের জিভ কেটে ফেলে এবং সেটি আগুনে ফেলে দেয়। সাথে সাথে সব মেয়ে এসে কবিরকে ঘিরে ধরে। তাদের আড়ালে চাপা পড়ে কবির। ওই সময় কবির তার পকেটে থাকা অডিও ডিভাইসটি বের করে তা অন করে দেয় এবং ওইখান থেকে বলরাজের কণ্ঠ ভেসে আসছিল, আজ থেকে তোমাকে মুক্ত করে দিচ্ছি, এখন তুমি মুক্ত। এই আওয়াজ শোনার পর সব মেয়েদের মধ্যে পরিবর্তন হতে থাকে। এই আওয়াজ বারবার শোনার ফলে সব মেয়ে বশীকরণ জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে থাকে। বশমুক্ত স্বাভাবিক হয়ে জাহ্নবী তার বাবাকে জড়িয়ে ধরে এবং তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কবির রেকর্ডিং ডিভাইসটি নিয়ে অন করে তার পকেটে রেখে দেয়। যখন বলরাজ বলছিল, জাহ্নবী তোমার বাবা চাচ্ছে আজ থেকে তোমাকে আমি মুক্ত করে দেই এবং তুমি মুক্ত হও, কিন্তু আমি এ কাজ করব না। কবির এই কথাটুকু এডিট করে ডিভাইসটি নিজের কাছে রাখে। তার এই রেকর্ড করা ভয়েসটি সে বারবার ওই মেয়েদের শুনিয়েছিল, যার ফলে তাদের বশীকরণ থেকে তারা বেরিয়ে আসে। পরদিন কবির ও তার পরিবার যখন হসপিটালে ছিল, একজন মহিলা পুলিশ অফিসার তার কাছে আসে। তিনি কবিরকে ধন্যবাদ দেন এবং বলেন ওই তান্ত্রিক 1 বছর ধরে প্রায় 108 জন মেয়েকে তার কাছে বন্দি করে রেখেছিল। এর মধ্যে একটি দৃশ্যে দেখানো হয় এক মেয়ে তার পিতামাতার কাছে ফিরে গেছে। কবির পুলিশকে জিজ্ঞাসা করে বলরাজ এখন কোথায়, তাকে গ্রেফতার করেছেন কিনা। পুলিশ বলে ও পালিয়েছে, কিন্তু খুব শীঘ্রই তাকে ধরা হবে। এরপর স্ক্রিনে 1 বছর পর দেখানো হয় যেখানে কবির একটি মরা ইঁদুর নিয়ে একটি পুরনো বাড়িতে ঢুকে, যাতে বোঝা যায় প্রথম দৃশ্যে যে ইঁদুর ধরে আনছিল সে ছিল কবির। বিল্ডিংয়ের বেসমেন্ট সিঁড়ি দিয়ে নিচে নামে কবির। দেখা যায় সেখানে বলরাজ শেকলে বাঁধা অবস্থায় আছে। কবির তাকে মরা ইঁদুর এবং চা পাতা খেতে দেয় এবং তখন কবির তার হাতে থাকা একটি কলা বলরাজকে দেখায়। বলরাজ কলাটির জন্য তার কাছে প্রার্থনা করে এবং তাকে যাতে মুক্তি দেয় সেজন্য কান্না করে। কবির একটি চেয়ারে বসে এবং সিগারেট ধরিয়ে বলরাজকে বলে, একজন বাবা তার সন্তানের জন্য জীবন দিতে দ্বিধা করে না। সেই সন্তানকে তুমি এক রাতেই নিয়ে যাবে, তাকে কোনো বাবা মেনে নিতে পারে? শেষ দৃশ্যে কবির সেখান থেকে চলে যায় এবং এভাবেই কাহিনীর সমাপ্তি ঘটে। খুব সম্ভবত এর পরবর্তী পার্ট আসবে সামনে। অনেক প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। কেন বলরাজ এমন করতে চায়, এরপর কি হবে, সেসব প্রশ্নের উত্তর মিলবে পরের পর্বে।